ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরাও বলছি বৈধ ভোটাররা অবশ্যই থাকবে। তো উনি ওনার স্বার্থে এবং চাকরি বিক্রি করবার স্বার্থে সুপার নিউমেরিক পদ সৃষ্টি করেছেন। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে তিনি ভিকটিমকে দোষারোপ করবার অজুহাত খুঁজে বেড়ান, তো সেই রাজ্যে তৃণমূল নেতারা কন্ডেম করবে? ঘটনা প্রবাহ কি কেবলই শিরোনাম? এর নেপথ্যের চালক কারা? আমাদের জীবনযাত্রায় তার প্রভাবই বা কতটা? আমরা আপনাকে কেবল খবর দেব না, দেব সেই খবরের গভীর বিশ্লেষণ। দেশের রাজনীতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ, নতুন আইনের সুবিধা অসুবিধা, নানান মানুষের জীবনের অভিজ্ঞতা। প্রশ্ন করব আমরা, উত্তর খুঁজব একসাথে। আমাদের নতুন শো বিগ টকসে। রাজনীতি মানে শুধু নেতা মন্ত্রী বা ভোট নয়, রাজনীতি মানে সিদ্ধান্ত, দিক নির্দেশ আর পাল্টানোর গল্প, পরিবর্তনের গল্প। আজকের পর্বে আমরা পরিবর্তনের চালচিত্রটা ঠিক কেমন সেটারই বিশ্লেষণ করব। বিগ নিউজ বাংলায় আপনাদের স্বাগত। আমি সুকন্যা। আজকে আমার পর্বে রয়েছে আমার সঙ্গে বিশেষ অতিথি অ্যাডভোকেট প্রসেনজিৎ ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চা। রাজ্য রাজনীতি বর্তমানে যে বিষয়টি নিয়ে উত্তাল সেটা হচ্ছে এসআইআর। এসআইআর কি, কেন এবং এর প্রক্রিয়া সম্পর্কে একটু বিস্তারিত বলুন। দেখুন, এসআইআর কথাটা বা সার স্ট্যান্ডস ফর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। তো এটা নিয়ম অনুযায়ী এই রিভিশনটা হওয়া উচিত। 2002 সালে আমাদের পশ্চিমবঙ্গে এই এসআইআর হয়েছিল এবং প্রায় কম বেশি 28 লক্ষ নাম সেখান থেকে বাদ গিয়েছিল। এখন মানে 2002 সালে যখন হয়, সেই 2002 সাল থেকে এখন আমাদের 2025, সেখানে গিয়ে দেখা যাচ্ছে কি আমাদের রাজ্যে যে জন্মের হার, জন্ম এবং মৃত্যুর যে রেশিও থাকে সেটা মোটামুটি 0.8% পার ইয়ার। তো সেটা যদি আমরা ধরি, তখন ভোটার ছিল কত? 3,70,00,000 অ্যাপ্রক্স। আর আজকে 25-এ গিয়ে আমরা দেখছি কত? 7,70,00,000। এই জন্ম এবং মৃত্যুর যে হার, সেই অনুযায়ী যদি দেখি তাহলে আমাদের হওয়া উচিত ছিল 5,40,00,000 এরকম হওয়া উচিত ছিল, কি 30 লাখ এরকম হওয়া উচিত ছিল। তো সেই জায়গাটা থেকে আমাদের রয়েছে কত? 5,40,00,000 কি 5.5 কোটির মধ্যেই যদি ধরি, আমাদের রয়েছে 7,70,00,000 আজকের 2025-এ দাঁড়িয়ে। তাহলে কোথাও না কোথাও তো একটা গরমিল রয়েছে, যে স্বাভাবিক যে জন্ম মৃত্যুর হার অনুযায়ী কিন্তু এই সংখ্যাটা বৃদ্ধি পায়নি। তো সেই হেতু এই রিভিশনটা অত্যন্ত জরুরি। আর দ্বিতীয় কথা, দেখা যায় যে 18 বছরের ঊর্ধ্বে যে ভোটার সংখ্যাটা থাকে সেটা কিন্তু আমরা এক্স্যাক্ট ম্যাপিংয়ে পাই না। কারণ কিছু মানুষ বা কিছু নতুন প্রজন্মের যুবক যুবতী তারা 18 জায়গায় 20-তেও নাম তোলে, 21-এও নাম তোলে বা 19-এও নাম তোলে, কিংবা দেখা যায় যে কোনোভাবে মিস করে গেছে, যে ভোটে নাম তোলার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা মিস করে গেছে, সে হয়তো বাইরে ছিল, সে কারণে 1 বছর 2 বছর 3 বছর। কিন্তু এবার একটা মজার ব্যাপার আছে, এটা কখনোই ম্যাচ করে না। তো সেই জায়গা থেকে দেখতে গেলে সেটা মোটামুটি 5 কোটির মতো হওয়া উচিত। তো এখানে দেখা যাচ্ছে যে যে রেশিওটা এসছে সেটা পুরোপুরি ম্যাচ করে যাচ্ছে, সেখানে কোনো গ্যাপ নেই। যে 18 বছরের ঊর্ধ্বে যে ভোটার মানে রয়েছে পশ্চিমবঙ্গে, সেটা একদম ফুললি ম্যাচড। হাউ ক্যান ইট পসিবল? এটা তো হওয়া সম্ভব নয় যে প্রতিটা 18 বছরের ঊর্ধ্বের ভোটাররা তারা নাম তুলে ফেলেছে। তো এই যে প্রশ্ন চিহ্নগুলো এসে গেছে এবং যে জনবিন্যাস যে বৃদ্ধি পাওয়া, লাস্ট এই সরকারের আমলে আমরা দেখেছি 2012 থেকে যদি দেখেন দক্ষিণ 24 পরগনায় তাহলে 23% বৃদ্ধি পেয়েছে। আজকে মালদায় যদি দেখেন
প্রায় 25%, উত্তর 24 পরগনা 21%। মানে জনবিন্যাস বদলাচ্ছে, এটা নিয়ে বিতর্ক অবশ্যই আছে, বদলাচ্ছে কি বদলায়নি, কিন্তু এই যে পার্সেন্টেজ, বর্ডার এলাকার যে ডিস্ট্রিক্টগুলো, সেই ডিস্ট্রিক্টে এত সংখ্যক মানুষের যে উপস্থিতি আসছে, যেটা জন্ম মৃত্যুর হার অনুযায়ী ম্যাচ করছে না। আর এই এসআইআরটাতে বিশেষ করে যেটা দেখা হয়, যদি আমরা ভারতীয় হই, সে হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, শিখ ইসাই যা খুশি হতে পারেন, বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ হতে পারেন, সেখানে যদি দেখা যায় যে 2002 থেকে 25-এ, এই যে 25-এ তার নাম আছে অথচ 2002-এ নাম নেই, তাহলে দেখতে হবে সেখানে তার পরিবার বা তার মাতা পিতার নাম আছে কিনা। যদি সেটা না থেকে থাকে, তাহলে তাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিএলও যাবে, 3 বার তার বাড়িতে যাবে, সেখানে তাকে একটা ফর্ম দেয়া হবে এবং সেই ফর্ম তাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করবার সময় একটা হিয়ারিং হবে, নোটিশ দেওয়ার পর সেই হিয়ারিং এ গিয়ে তার প্রামাণ্য নথি দিতে হবে। কি নথি? 2002 সালের আগে তার জন্ম হয়েছে, সেই জন্মের শংসাপত্র, তার কোনো সরকারি স্বীকৃত ইনস্টিটিউশন থেকে তার পড়াশোনা করলে, বা কোনো বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি থেকে যদি পাশ করে থাকেন, তার বয়সের প্রমাণপত্র সেখানকার। এছাড়া পাসপোর্ট থেকে শুরু করে ওবিসি, এসসি, এসটি যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটগুলো তাদের কাছে আছে কিনা। তো এইরকম 11টা নথি দিতে হবে। যদিও সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ডটাকেও ধরতে হবে, যদিও আধার কার্ডের পেছনে লেখাই আছে আধার কার্ডকে কোনোভাবেই নাগরিকত্বর নথি হিসেবে দেখা হয় না, তো পরিচয় পত্র হিসেবে ওটাকে দেখা হবে। তো আধার কার্ড 11টার পরে সংযুক্ত হয়েছে। তো সেই জায়গায় আমরা দেখেছি পরবর্তীকালে এই রাজ্যে প্রচুর আধার কার্ড জাল হয়েছে। তো আধার কার্ড যদি জাল হয়, তাহলে ভোটার কার্ডও জাল হতে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি এসআইআর। আর যাদের বাবা মায়ের নাম থেকে গেছে 2002 সালে, তারা হচ্ছে ম্যাপিং এ এসে গেছে। সেই ম্যাপিং এ তাদের কাছে কোনো কিন্তু নোটিশ যাবে না যে তাদের 2002 সালে এমনও হতে পারে। এটা নিয়ে আতঙ্ক ছড়াবার চেষ্টা করছে শাসক দল, যে যেমন সিএ এর ক্ষেত্রে বলেছিল যে সিএ আমরা কোনোভাবেই হতে দেব না, সিএ হয়ে গেলে এখানকার যারা স্থানীয় মুসলমান আছেন, ভারতীয় মুসলমান আছেন, তাদের দেশ ছেড়ে চলে যেতে হবে। সেটা নাকি এনআরসি সামিল। সিএ মানেই হচ্ছে এনআরসি। আপনারা বলতে পারবেন কোনো একজনকে তৃণমূলের শাসক দলের নেতারা এনে হাজির করা, যাকে সিএ এর আইন লাগু হয়ে গেছে 2 বছরের উপর হয়ে গেল, যে কোনো মুসলিম ভাইকে পশ্চিমবাংলা ছেড়ে বা ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হয়েছে? কাউকে যেতে হয়নি। তো এই শাসক দল রাজনীতি করে শুধু ভোটের রাজনীতি। সেই ভোটের রাজনীতির স্বার্থেই কিন্তু এইগুলি প্রচার করছে। যেমন ওরা হুঙ্কার ছেড়েছিল কোনোভাবেই এসআইআর হতে দেব না। এসআইআর ভিত্তিতে কেন? আগে বলতো কি যে কোনো একজনের যদি নাম কাটা যায় তাহলে আমরা বাংলায় আগুন জ্বালিয়ে দেব। এখন আমরা কি দেখছি? এখন একটু সংশোধন করে নিয়েছেন, এখন বলছে কোনো একজন বৈধ ভোটারের যদি নাম কাটা যায় তাহলে আমরা ছেড়ে কথা বলবো না, তাহলে নির্বাচন কমিশনকেও ছেড়ে কথা বলবো না। এই যে পরিবর্তন, আমরাও তো বলছি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরাও বলছি বৈধ ভোটাররা অবশ্যই থাকবে। যাদের ম্যাপিং হয়েছে 2002 সালে, এই তাদের বাবা মা পরিবার এই রাজ্যে বসবাস করত, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো এনুমারেশন ফর্ম তাদেরকে পাঠানো হবে না, কোনো নোটিশ তাদের যাবে না। তো অবৈধ, তাহলে ওনারা বলছেন না কেন অবৈধ ভোটারের কথা? অবৈধ ভোটার কারা? অবৈধ ভোটার একটা হচ্ছে যে যারা অনুপ্রবেশকারী, ভারতবর্ষ ছাড়া পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে এসছেন, এসে এখানে বসবাস করছেন। শুধু বসবাস নয়,
ভোটার কার্ড আধার কার্ড করে নিয়েছেন, বা এখানকার আমাদের যে রেশন বা আমাদের যে খাদ্যের অধিকার বা আমাদের যে স্বয়ংসম্পূর্ণতা তাতে তারা ভাগ বসাচ্ছেন এবং আমাদের অধিকারটাকে হকমারি করছে। তারা হচ্ছে অবৈধ, কারণ তারা পাসপোর্ট ভিসা ছাড়া যারা এসছেন তারা কাঁটাতারের বেড়া টপকে এসছেন বা কাঁটাতারের বেড়া ছাড়াই তারা এসছে। তো তারা এসে এখানে স্থায়ী বাসিন্দার সুযোগ সুবিধা নেবেন সেটা কখনো হতে পারে না। তো সে কারণেই এই মিসম্যাচিং এর ব্যাপারটাও এসছে। প্রায় 45% ওভারঅল যদি দেখা যায় নির্বাচন কমিশনের যে ম্যাপিং হয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে 45% মানুষ মিসম্যাচ হচ্ছে, যাদের 25-এ নাম আছে অথচ 2002-এ নেই। এবার এটাকে 45% থাকবে না, অনেক কমে যাবে। তার কারণ কিছু মানুষ আছে অন্য বিধানসভায় ছিল, কিছু মানুষ আছেন অন্য রাজ্যে ছিলেন অথচ তারা ভারতীয়। তো সেই অন্য বিধানসভায় থাকা বা অন্য জেলায় থাকা বা অন্য কোনো রাজ্যে থাকা ভোটাররা তারা তাদের সেখানকার 2002 সালের প্রামাণ্য নথি যদি দেন যে সেখানে বুথ কারণ নির্বাচন কমিশন 2002 সালের ভোটার লিস্ট অনলাইনে দিয়ে দিয়েছে। তো সেই পুরনো ভোটার কার্ড থাকলে তার যে এপিক নাম্বার, সেই এপিক নাম্বার সেখানে ম্যাচ করে যাবে, তারা কিন্তু দেখিয়ে দিতে পারবেন। তো এটা নিয়ে সমস্যা কিছু নেই। আর যারা শরণার্থী হয়েছে বাংলাদেশ থেকে বা পাকিস্তান থেকে বা অন্য কোনো দেশ থেকে সংখ্যাগুরুদের অত্যাচারে উৎপীড়িত হয়ে এখানে সহায় সম্বলহীন হয়ে শরণার্থী হয়েছে। আপনারা জানেন বাংলাদেশের সাথে আমাদের যুদ্ধ হয়েছিল, বাংলাদেশ গঠিত হয়েছিল 1971। সেই 71-এর পর থেকে বহু মানুষ এসছে। তো এখানে তাদেরও কোনো চিন্তা নেই। এখানে কিন্তু ওই যে সি এর কথাটা বলছিলেন না, যে এসআইয়ের সঙ্গে সি এর একটা সম্পর্ক রয়েছে। বিশেষ করে যারা শরণার্থী হিন্দু তাদের জন্য সিএতে অ্যাপ্লিকেশন করতে হবে। তাদের হয়তো এখানে জমি কিনেছেন, বাড়ি করেছেন, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তৎসত্ত্বেও নাগরিকত্ব নেই। তো 2002 সালে নেই, তো তাদের কিন্তু সিএতে অ্যাপ্লিকেশন করতে হবে। অন্তত সিএ যদি শংসাপত্রও না থাকে, পেয়ে থাকেন তারা, পোর্টালে অনেক সময় দেরি হয়, টেকনিক্যাল সার্ভারের কারণে পেতে দেরি হয়। তো সেক্ষেত্রে ওই অ্যাকনলেজমেন্ট যে রিসিপ্টটা থাকবে সেটাও যদি হিয়ারিং এ নথি হিসেবে দেখা, তাহলে তারা কিন্তু তাদের ভোটার লিস্টের নাম থাকবে, কোনোভাবেই কেটে বাদ যাবে না। এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। যদিও আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই 3টে দেশেই তাদের নাগরিক পঞ্জি আছে। তো এই নাগরিক পঞ্জি থাকবার সুবিধাটা এটাই যে আমার দেশের অ্যাকচুয়াল জনসংখ্যা কত, অ্যাকচুয়াল দেশের নাগরিক কত সেটা জানা যায়। ওই ছোট ছোট দেশেরও যদি নাগরিক পঞ্জি থাকে তাহলে ভারতবর্ষে থাকবে না কেন? কারণ আপনারা জানেন IMF থেকে, বিশ্বব্যাংক থেকে, এশিয়ান ডেভেলপমেন্ট থেকে, ইউনেস্কো, ইউনিসেফ, এই সমস্ত বিভিন্ন সংস্থা, গ্লোবাল অর্গানাইজেশন, তারা ডেভেলপিং কান্ট্রিগুলোতে বিভিন্ন ভাবে অনুদান দেন এবং সেই অনুদানটা সরকারের মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, গ্রামোন্নয়নে, নগর উন্নয়নে সেগুলো পয়সাগুলো ব্যবহৃত হয়। তো তারাও বহুদিন ধরে চেয়ে আসছে যে অ্যাকচুয়াল সংখ্যা কত, আমাদের স্টুডেন্টের সংখ্যা কত, আমাদের জনসংখ্যা কত, নাগরিক সংখ্যা কত। এছাড়াও একটা ব্যাপার আছে, আপনারা জানেন যে ASU নামে একটা ছাত্র সংগঠন, তারা সুপ্রিম কোর্টে আসামের মামলা করেছিল। রাজীব গান্ধী তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে এনআরসি করবার জন্য। সেই সুপ্রিম কোর্ট দীর্ঘদিন মামলা চলেছে। এর আগে পূর্বের সরকার, কংগ্রেস সরকার টালবাহানা করে সেটাকে জিইয়ে রাখার চেষ্টা করেছে। যেমন স্বাধীনোত্তর অনেক সমস্যা মানে কংগ্রেস জিইয়ে রাখার চেষ্টা করেছে, কোনোদিন সমস্যা মোকাবিলার চেষ্টা করেনি ভোট ব্যাংকের স্বার্থে। তো সেই
সুপ্রিম কোর্টের থেকে এই এনআরসির জন্য বা এই নাগরিকত্ব আইন সংশোধনের জন্য 2013 সালে রেড লেটার ভারত সরকারকে দেয়া হয়েছিল। তখন ডক্টর মনমোহন সিং তিনি 14 সালে নির্বাচন বলে, কারণ এটার গভর্নিং বডি করতে হবে, ম্যান পাওয়ার লাগবে, যে এখন সামনে নির্বাচন, আমি 14 থেকে শুরু করব। তো সেই ক্ষেত্রে ভারত সরকার তো আর চেঞ্জ হয় না, সরকার পরিচালনার রাজনৈতিক দলের চেঞ্জ হয়। তো সেই জায়গায় ডক্টর মনমোহন সিং থাকতে পারেননি, কংগ্রেস সরকার আসেনি, মানুষ ভরসা করেনি, মোদিজি এসছেন, নরেন্দ্র মোদিজি, তো তাকে সেই সুপ্রিম কোর্টের রেড লেটারের পরিপ্রেক্ষিতে এটা করতে হচ্ছে। সিএএ আইন সংশোধন হয়েছে, লাগু হয়ে গেছে, এবং সিএএ আইনে নাগরিকত্ব প্রদানও শুরু হয়ে গেছে। তো এই হলো মোটামুটি এসআইআর এর বিষয়বস্তু। একটু রাজ্যের দিকে রাখি, রাজ্যেতে একটু চোখ রাখি। রাজ্যেতে যে এত বড় বড় দুর্নীতি আমরা দেখেছি, যার মধ্যে শিক্ষক নিয়োগ, গরু পাচার, কয়লা পাচার, এবং এই দুর্নীতিগুলোর সঙ্গে হাই প্রোফাইল ব্যক্তিদের নাম জড়িয়েছে, এবং তারপর আমরা দেখেছি পরবর্তী ঘটনা, কেউ কেউ আবার জামিনও পেয়েছেন। তো সেক্ষেত্রে আপনার কি আইন বিশেষজ্ঞ হিসেবে এটা মনে হচ্ছে যে এই সমস্ত আইনের যে মামলাগুলি, এগুলো সঠিক গতিতে এগোচ্ছে, কোথাও গিয়ে কি কোনো ল্যাক করছে, কোনো প্রমাণের মানে বিকল্প হিসেবে কিছু কি সমস্যা হচ্ছে বলে মনে হয়? দেখুন, এই রাজ্যের যে সরকার চলছে, সেই সরকারের আমলে যে দুর্নীতি হয়েছে, এমন কোনো দপ্তর বলতে পারবেন যে দপ্তরে দুর্নীতি নেই? কেন এমন হলো? তার কারণ এই দুর্নীতিগুলো সমস্ত এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে, সরকারি লোকের যুক্ত থাকার সুবাদে, সে মন্ত্রী হতে পারে, আমলা হতে পারে, সরকারি আধিকারিক হতে পারে, তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এই দুর্নীতিগুলো হয়েছে। আর সরকারের যে ইন্টেনশন যদি ঠিক না থাকে, আর ঠিক থাকবে কি করে? এই শাসক দলের প্রিন্সিপাল বলে তো কিছু নেই, এটা নীতির ধার ধারে না। সকালে একরকম মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলবে, বিকেলে গিয়ে সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এই সরকারের মুখ্যমন্ত্রী তার কোথাও না কোথাও ইন্টেনশন নিয়েও কিন্তু সারা বাংলার মানুষ প্রশ্ন তোলে, বা প্রশ্ন চিহ্ন আমারও মনে যেমন দেখা দেয়, সাধারণ মানুষের মনেও দেখা দেয়। উনি কোনো ক্রাইম হলেই আগে ভিকটিম যে তাকে ধরবার চেষ্টা করে। তিনি আগে বলেন না যে কড়া শাস্তি হবে, কেউ পার পাবে না, আইন আইনের পথে চলবে, আমি এক্ষুনি ডিজিকে বলছি কঠোর শাস্তির ব্যবস্থা করুন, এই শব্দগুলো শুনতে পারবেন। তার কাছে প্রথমেই ভিকটিমকে সে আক্রমণ করে বসবে। রাত্রিবেলা কি দরকার ছিল অত রাতে বেরোনোর? আমি তো ওটা জানতাম, লাভে অ্যাপের ব্যাপার ছিল। আবার কোনোটাই উনি ছোট্ট ঘটনা বলেছেন, পরবর্তীকালে সিদ্ধারা সোজা করবার আইপিএস একজন মহিলা অফিসার তিনি দেখিয়ে দিয়েছিলেন, তিনি বলেছিলেন ইয়েস হ্যাভ বিন রেড। তো আমরা দেখেছি, শুনেছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথা শুনতে শুনতে আমি কেন, বাংলার মানুষও ক্লান্ত হয়ে পড়েছে। কোনো ক্ষেত্রে বলেছেন প্রেগন্যান্ট কিনা, কোনো ক্ষেত্রে বলেছে এটা অসত্য। তো সরকারের যদি ইন্টেনশন ঠিক না থাকে, সদিচ্ছা যদি না থাকে, তাহলে সেই সরকারে পরিচালনায় বিভিন্ন দপ্তর দুর্নীতির একটা আঁতুড়ঘর হিসাবেই তৈরি হবে। এখানে যে আপনি কথাটা বললেন, এই যে আর্থিক দুর্নীতি, বালি, কয়লা, গরু, শিক্ষক নিয়োগ, বিশাল বড় বড় স্ক্যাম্প, এবং প্রতিটা স্ক্যাম্পের আগে আপনাকে বলি, কোথাও না কোথাও আজকের ডেটে পশ্চিমবঙ্গে 516টা থানা আছে, কোথাও না কোথাও কোনো না কোনো থানায় এফআইআর কিন্তু দর্জ হয়েছিল। এফআইআর যখন হয় তাহলে তার তদন্ত হওয়া উচিত ছিল। তো তদন্ত শুরু করার পথে গিয়েই পুলিশ অফিসার বা আইও ধাক্কা খেয়েছেন। গিয়েই তিনি দেখেছেন যে তৃণমূলের হয় মন্ত্রী, নয় নেতা, নয় বিধায়ক, নয় শান্তি, নয় সরকারি আধিকারিক, নয় আমলা,
তাকে দিয়ে শুরু করতে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এই পুলিশ অফিসারদের কোন আয়র কার ঘাড়ে গোটা মাথা আছে যে তাদেরকে ইন্টারোগেট করে তদন্ত চালিয়ে নিয়ে যাবে? যেটা হওয়ার সেটাই হয়েছে। তদন্তগুলো মুখ থুবড়ে পড়ে গেছে, এফআইআর এর জায়গায় থেকে গেছে। তার কোনোদিন মানে চার্জশিটও জমা পড়েনি, তার কোনোদিন হিয়ারিংও শুরু হয়নি। তো সেই জায়গায় আমরা দেখেছি কোর্টে গেছে যারা ভিকটিম, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে বাংলার শিক্ষিত যুবক যুবতীরা তারা কোর্টে গেছে। সেখানে গিয়ে কোর্টের রায়ে সিবিআই তদন্ত হয়েছে, কোর্টের অবজারভেশনে সিবিআই তদন্ত বা ইডির তদন্ত হয়েছে। কোথাও কোনো তদন্ত, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সরকারে আসবার আগেই সিবিআই বলে চেঁচাতেন, তো সরকার এখানে রেকমেন্ড করেনি। একটা দুটো ঘটনা আমার মনে পড়ে, বামপন্থী আমলে সরকার বলেছিল হ্যাঁ সিবিআই হয় হোক, আমার আপত্তি নেই, ঠিক আছে, বুদ্ধবাবু বলেছিলেন। তো সেই জায়গায় এটা হচ্ছে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে, যে টাকা পয়সা যা দুর্নীতি হয়েছে সেটাকে সাইফন করানো হয়েছে। এই সাইফনিং এর ক্ষেত্রে সিবিআই ইডি যথেষ্ট বিভিন্ন কেসে দক্ষতার সঙ্গে যোগ্যতার সঙ্গে তারা তদন্ত করেছে, কিন্তু যতই তদন্ত করতে গেছে ততই দেখেছে পেঁয়াজের খোলার মতো খোসা ছাড়ানোর অবস্থা। সেই কোনো জায়গায় এভিডেন্স হিসেবে কারোর খাটের তলায় টাকা পাওয়া গেছে, কারোর বাড়িতে পাওয়া গেছে, বা বেনামে সম্পত্তি পাওয়া গেছে, সেগুলো সিজ হয়েছে। হলেও কিন্তু এই মামলাতে ডিফিকাল্টিজও আছে অনেক কিছু। যেমন ধরুন চন্দ্রনাথ সিনহা, তার কাছে ক্যাশ পাওয়া গেছে 43 লক্ষ টাকা, অথচ তাকে সিবিআই ইন্টারোগেট করতে পারছিল না, হেফাজতে নিতে পারছিল না। কারণ কি না, ক্যাবিনেট কোনো মিনিস্টারের এগেনস্টে যদি কেন্দ্রীয় সংস্থা হেফাজতে নিতে চায় তাহলে স্পিকারের বা সরকারের অনুমতি লাগে। তো যেখানে সরকারের সদিচ্ছা ছিল না বা সদিচ্ছা নেই, তো সেখানে সেই সরকার অনুমতি দেবে কিভাবে? দিতেন না। না দেওয়ার কারণে দেরি হয়েছে, এবং যত দেরি হবে তত প্রভাবশালী ব্যক্তি যারা, তারা সেই এভিডেন্স গুলোকে টেম্পার করবার চেষ্টা করবে, ডিস্ট্রয় করবার চেষ্টা করবে। এক্ষেত্রেও তাই হয়েছে। ইডি এবং সিবিআই কে ভীষণভাবে এটা কোনো, দেখুন, একটা পিএমএল অ্যাক্টের কেসে, মানি লন্ডারিং অ্যাক্টের কেসে অনেক কিছু ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরের উপর। It depends on several factors such as the complexity of financial transaction, the method used to hide assets, কিভাবে পদ্ধতিগতভাবে মানে লুকাবার ব্যবহার করা হয়েছে, এবং ফিনান্সিয়াল ইনভেস্টিগেটর যারা থাকে তারা ফরেনসিক অ্যাকাউন্টিং এর মাধ্যমে, ট্রানজাকশন ট্রেসিং এর মাধ্যমে লিগাল টুলস ব্যবহার করেন। কিন্তু তৎসত্ত্বেও গিয়ে দেখা গেছে এই যে পরেশ অধিকারী, এই পরেশ মজুমদার, তার মেয়ে নিয়োগ মামলায় বেআইনি নিয়োগে হয়েছে। সুমোটো তো আগে রাজ্য সরকারের মামলা করা উচিত ছিল, তাকে তো বহিষ্কার করা উচিত ছিল দল থেকে। সে যখন মেনে নিয়ে কোর্টে টাকা দিচ্ছেন, আজকে পার্থ চট্টোপাধ্যায়কে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু বিধায়ক থেকে পদ থেকে কিন্তু বহিষ্কার করা হয়নি। তো এখান থেকে বোঝা যায় সরকারের কোনো ইন্টেনশন নেই। এই সরকারটাই হলো সমাজটাকেও করাপ্টেড করবার একটা পরিকল্পনা করে নিয়েছে, যে তৃণমূল করো, দুধে ভাতে থাকো, দুহাত দিয়ে রোজগার করো। যেমন এরা পুলিশকে ব্যবহার করে,
পুলিশকে আজকে যেখানে এদের সংগঠন দুর্নীতি সর্বস্ব হয়ে পড়েছে, যারা দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছে, বালি খাদান, কয়লা খাদান, মাছের ভেড়ি থেকে শুরু করে ইটভাটা থেকে শুরু করে সিন্ডিকেট থেকে যুক্ত আছে, সেই সমস্ত জায়গায় দেখবেন এদের সংগঠন অনেক স্ট্রং। আর যেখানে দেখবেন দুর্নীতি একটু কম আছে, সেখানে ওদের কিন্তু সংগঠন একটু দুর্বল, বিরোধীরা এগিয়ে আছে। কিন্তু সেখানেও একটা সমস্যা আছে, সেখানে তখন তারা কি করছে, তখন তারা পুলিশকে ব্যবহার করছে, শাসক দল পুলিশকে দিয়ে বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিচ্ছে, হয়রানি করছে, বা ভিকটিম যদি বিরোধী রাজনৈতিক দলের কেউ হয় তাকে বসিয়ে রেখে এফআইআর না নিয়ে যাদের বিরুদ্ধে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে ডেকে এনে কাউন্টার কেস করানো হচ্ছে। এবং তারপরে পুলিশ বলছে ভাই দুজনকেই অ্যারেস্ট করতে হবে, দুপক্ষের মামলা, দুপক্ষের অভিযোগ, তাহলে আপনি কি করবেন বলুন? পুলিশ থানায় বসে সালিশি করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জানে এই পুলিশ তো শুধুমাত্র কাজ করবে না, তিনি পুলিশকে সুযোগ করে দিয়েছেন। যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 11 সালের আগে যে আমি আসলে থানায় থানায় ডাকমাস্টার তুলে দেব, বলেছিলেন, কিন্তু আমরা কি দেখলাম? কোন কোন থানায় এরকম রয়েছে 60 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত ডাক আছে। শিল্পাঞ্চলের থানা, শহর অঞ্চলের থানা, সিন্ডিকেট অঞ্চলের থানা 10 লাখ থেকে 1 কোটি পর্যন্ত থানার ডাক মান্থলি। কিসের ডাক? ডাকমাস্টারের কাজ কি? ডাকমাস্টারের কাজ পুলিশের একজন স্টাফ যে সিভিল পোশাকে থানায় যত বেআইনি কাজকর্ম হবে সেখান থেকে তোলা তুলে সেই টাকাটা থানায় জমা দেবে, তার উপরে যে উদ্বৃত্ত তোলা থাকবে সেই টাকাটা তার টিমে ভাগ হবে। এই যদি ধরে নিন 50 লাখ টাকা থাকে, এই 50 লাখ টাকা নিচু তলার পুলিশ থেকে উঁচু তলার পুলিশ এবং কালীঘাট পর্যন্ত পৌঁছয়। তো এই সিস্টেমটাকে বজায় রেখেছে। আজকে ধরুন এই যে মেলা খেলা এগুলো করছে, পয়সা লাগবে। দুটো জিনিস আমি বলি, পুলিশকে পয়সা দিতে হবে, আবার রেভিনিউ জেনারেট করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ খেটে খাওয়া মানুষদের প্রতি কি করলো, যে বলে দিলেন হেলমেট না থাকলে, যে প্রিভেনশনের জন্য হেলমেট থাকাটা জরুরি, সেটা আমরা জানি। পথ নিরাপত্তা আইন অনুযায়ী প্রচুর দুর্ঘটনা ঘটে, 1000 টাকা জরিমানা। মদ্যপানে ড্রাঙ্ক এন্ড ড্রাইভে 5000 টাকা জরিমানা। এবার পুলিশের কাছে সুযোগ করে দিল, ভাই 1000 টাকা জরিমানা ভরো, নয় 200 টাকা দাও। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যদি 100 লোককে পুলিশ আটকায় তো 20 টাকা হলে জরিমানা ভরবে, 80 জন 200 টাকা করে পুলিশের কাছে দেবে, কি 500 টাকা করে ঘুষ দেবে। তো এই যে সমাজে যে করাপশনের বিষয়টাকে জেনারেলাইজ করে দেওয়া যে পরিকল্পনা, সেটা হচ্ছে সব থেকে আমাদের সমাজের প্রতি এবং আমাদের দেশের প্রতি একটা থ্রেট। উনি সেইটা করছেন। শুধু তাই নয়, আজকে ধরুন মেলা খেলা হয়ে গেল, পুজোয় পয়সা দিল, গভর্নমেন্টের ট্যাক্সের টাকা, সে জায়গায় আমরা কি দেখছি? সে জায়গায় দেখছি যে উনি টোটোওয়ালা, সব থেকে নিম্নবিত্ত যারা মেহনতি মানুষ, খেটে সংসার চালাচ্ছে, ই রিক্সা চালাচ্ছে, তাদেরকে বলা হলো ই রেজিস্ট্রেশনের জন্য 1000 করে দিতে হবে। আপনি ভাবুন, পশ্চিমবঙ্গে যদি 80 লাখ ই রিক্সা থাকে আর 1000 টাকা করে যদি রেজিস্ট্রেশন হয়, তাহলে কত টাকা রেভিনিউ জেনারেট হবে। শুধু তাই নয়, প্রতি মাসে 100 টাকা করে দিতে হবে। আমি আপনাকে বলছি, এটা হওয়ার পর উত্তর 24 পরগনা জেলা, অশোকনগর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রেজিস্ট্রেশনের জন্য 5000 10,000 টাকা করে টাকা নেওয়া শুরু হয়ে গেছে। লাগবে 1000, সরকার বলেছে 5 থেকে 10,000। তা আমাদের ওই টোটোওয়ালাদের প্রতি আমাদের বক্তব্য থাকবে যে আপনারা দেবেন না, এটা রেজিস্ট্রেশন করাবেন না।
কিছুদিন অপেক্ষা করুন, এই সরকারটা বদলাবে। যে মানুষ প্রতিবাদ করছেন না সেও যেমন বুঝেছেন যে সরকারটা কালীঘাট থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রাম পর্যন্ত দুর্নীতিতে টইটুম্বুর, আর যিনি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন, পুলিশের লাঠি খাচ্ছেন, সে চাকরি প্রার্থীরা হোক, বিয়ে প্রার্থীরা হোক, বা ধর্ষণের বিরোধিতা করে রাস্তায় নামা প্রতিবাদীরাই হোক, তারাও জানে যে একেবারে এই সরকারটা একটা স্টেট স্পন্সর্ড করাপশন চালাচ্ছে। একটা পরবর্তী প্রশ্নে আসি, যেটা হচ্ছে গিয়ে এই যে বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না 100 দিনের কাজে, বারবার রাজ্য সরকার এটা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে নানান কটাক্ষ মন্তব্য করেছেন, এবং 2 দিন আগে আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে কিন্তু এই রায় দিয়েছেন যে বকেয়া টাকা কেন্দ্রকে দিতে হবে। তো এই যে সুপ্রিম কোর্টের রায়, এই রায় কি কোনোভাবে রাজ্য সরকারকে একটা বড় অক্সিজেন যোগালো নির্বাচনের ঠিক আগের মুহূর্তে? দেখুন, আজকে এই সরকার নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রে আমরা দেখেছি কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গেছেন, হাইকোর্টে গেছেন, কোটি টাকার লয়ার জনগণের ট্যাক্সের টাকা করেছেন। আজকে সুপ্রিম কোর্টে গেছেন, কোন ক্ষেত্রে গেছেন? আমরা দেখেছি কোন একটি ক্ষেত্রে গেছেন, বাকি ক্ষেত্রে যাননি কেন? কারণ বাকি ক্ষেত্রে টাকা নিয়মিত আসছে। আজকে এই 22 তারিখে, 22শে অক্টোবরই কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা, নতুন তালিকা বেরিয়েছে, কেন্দ্র সরকার দিয়েছেন টাকা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, ফিনান্স দপ্তরে আপনার লাস্ট ফিউ ইয়ার্স কোনো অডিট রিপোর্ট জমা পড়ছে না। কেন্দ্র যে টাকাটা দিচ্ছে সেই টাকাটা বেনিফিশিয়ারিরা সঠিকভাবে পাচ্ছে কিনা অ্যাকাউন্টেবিলিটি নেই। সেখানে দেখা যাচ্ছে, আমাদের কাছে তো রিপোর্ট আছেই, যে একজন এই যে কেন্দ্র সরকারের নতুন আবাস যোজনার যে লিস্ট বেরোলো, যে একজন গ্রামীণ ক্ষেত্রে সে 1,20,000 থেকে 30,000 টাকা পাবে, এবং শহরের ক্ষেত্রে সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা পাবে। তো সেক্ষেত্রেও দেখা গেছে কি, স্বজন পোষণ চূড়ান্ত, একজন 3 বার পাচ্ছে, কোনো পঞ্চায়েত মেম্বার তার বাড়িতে 2-3টে করে পাচ্ছে। তো এই স্বজন পোষণ চলছে, অ্যাকাউন্টেবিলিটি নেই, অডিট রিপোর্ট নেই। সে কারণেই হিসাব যদি না থাকে, বরাদ্দ তাহলে কিভাবে আসবে? আর এই যে তৃণমূলের নেতারা, মুখ্যমন্ত্রী বলেন যে আমি 2 লক্ষ কোটি টাকা পাই কেন্দ্রের কাছে, আমি 1,90,000 কোটি টাকা পাই। আরে ভাই, কিসের টাকা পান সেটা তো বলুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই টাকাটার ম্যাক্সিমাম হচ্ছে জিএসটির ক্ষতিপূরণ হিসেবে দাবি করা টাকা। জিএসটি কাউন্সিলে জিএসটি লাগু হওয়ার পর গত বছর লখনৌতে যেটা হয়েছিল, সেখানে পেট্রোল ডিজেলের দাম কমানোর কথা হয়েছিল, তাতে চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন 24-এর লখনৌয়ের মিটিং এ। তিনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কমানোর দরকার নেই, আগে আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করুন আগামী 5 বছরের। তো কেন্দ্র জিএসটি বাবদ যে ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণের টাকাটা দেয়। যে জিএসটির কর পরিকাঠামোর যে কেন্দ্র রাজ্যে যে বরাদ্দ আছে, সে বরাদ্দের টাকাও নয়, ক্ষতিপূরণের টাকা। ক্ষতিপূরণের সম্ভাব্য টাকা ধরে ইনি কিন্তু বলেন যে আমার এটা প্রাপ্য। এটা কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দের টাকা নয়, কারণ কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দের টাকা সময় অনুযায়ী আসছে। তার কারণ আপনারা জানেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিভিন্ন যোজনা আছে সরকারের, বিধবা ভাতা আছে, বার্ধক্য ভাতা আছে, এই নিয়ে কথা বলতে শুনেছেন? কথা বলেন না। আজকে একটা প্রসূতি মাতা, তিনি 750 টাকার একটা প্যাকেজ পান, বেবি ফুড থেকে শুরু করে, শিশুর অয়েল ক্লথ থেকে শুরু করে, শিশুর প্রসূতি মাতার কিছু স্বাস্থ্যকর খাবারের জন্য, এবং তার অ্যাম্বুলেন্স ভাড়া ফ্রিতে, এবং বাচ্চার জন্য একটা মশারি। তো এগুলো নিয়ে একটা প্যাকেজ আছে। তো এগুলো বলেন কি, যদি কোনো তৃণমূলের নেতা থাকে আমার সঙ্গে বসতে বলবেন। আমি ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, আপনারা প্রকল্প ধরে ধরে
বলুন, আমি স্ট্যাটিস্টিক দিয়ে বলবো। আজকে অটল পেনশন যোজনা থেকে শুরু করে, কিষাণ নিধি সম্মান যোজনা থেকে শুরু করে, কিষাণ নিধি সম্মান যোজনা এই রাজ্যে কি দুর্নীতি! কেন্দ্র সরকার টাকা দিচ্ছে 6,000 টাকা করে, সেখানে দেখা যাচ্ছে রাজ্য সরকারের বিএলআরও গুলো হচ্ছে গুগুর বাসা। দেখা যাচ্ছে যে সেখানে অ্যামেন্ডমেন্ট হয়নি, অনেক রেকর্ড অ্যামেন্ডমেন্ট হয়নি। ঠাকুরদার নামে জমি ছিল 3 একর 4 একর। ঠাকুরদার ছেলে বাবা এসে ডেকেছিল হয়তো 1 একর কি 1.5 একর। ছেলের সময় গিয়ে দেখা যাচ্ছে যে জমি আর নেই, চাষের জমি, তার হয়তো বসত বাটি আছে। সেই পুরনো পর্চা দিয়ে কিষাণ নিধি সম্মানের টাকা তোলা হচ্ছে 6,000 টাকা করে। প্রতিটা ক্ষেত্রে ছত্রে ছত্রে দুর্নীতি, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা থেকে শুরু করে সমস্তটা ক্ষেত্রে। আজকে কোর্টে যেমন পাহাড় প্রমাণ মামলা জমে রয়েছে। একটু আগে জিজ্ঞাসা করছিলেন না যে অন্তরায় কি, এই যে গত কয়েকদিন আগে হাইকোর্টের বিচারপতি তিনি অর্থ সচিবকে সশরীরে হাজিরা দিতে বলেছেন, কারণ কেন্দ্রের বরাদ্দ টাকা ট্রেজারিতে রয়েছে, রাজ্যের ট্রেজারিতে রয়েছে, যে কোর্টগুলোর সংস্কার এবং উন্নতির জন্য, রিনোভেশনের জন্য বরাদ্দ এসে রয়েছে, সেটা ডিসবার্সমেন্ট করা হচ্ছে না। হয়তো সেটাকে কোথাও সাইফন হয়ে গেছে। পর্যাপ্ত বিচারক নেই। আমি একজন আইনের ছাত্র হিসেবে দেখেছি ডিস্ট্রিক্ট কোর্টগুলোতে, লোয়ার কোর্টগুলোকে গুলোতে, সিনিয়র কোর্ট, জুনিয়র কোর্ট, তো ফার্স্ট কোর্ট, সেকেন্ড কোর্টে বিচারপতি নেই। তো আজকে আমরা ভাবছি যে ওই তো টাকা পাওয়া গেল, ওই তো কাকুর কণ্ঠস্বর ফরেন্সিক হয়ে গেল, তাহলে সিবিআই ধরছে না কেন? আজকে এই যে তারিখের পর তারিখ পড়ছে কেন? বিচারপতি নেই। আজকে সাধারণ একটা মামলার আপনার যদি মানে হিনিয়াস কোনো ক্রিমিনালের যদি না হয়, স্টেট ভার্সেস কেস যদি না হয়, তার ডেট আপনি যদি মামলা করতে যান তাহলে ডেট আপনার 26 সালে পড়বে। আজকে অক্টোবর 25-এর, 26-এর আগে ডেট পড়বে না, মার্চের পরে ডেট পড়বে। সিভিল মামলা হলে তো ভুলেই যান, 26-এর সেই মাঝখানের দিকে বা 26-এর শেষের দিকে গিয়ে ডেট পড়বে। এতটাই পাহাড় প্রমাণ মামলা জমে আছে। তেমনি এই যে আরটিআই, প্রচুর মানুষ, আপনার বাড়ির সামনে যে ড্রেন করে হচ্ছে সেটা কত টাকা, বাড়ির সামনে কত টাকা বরাদ্দ হয়েছে, কত টাকা খরচা হয়েছে, কতটা রাস্তা হয়েছে, সে রাস্তার ঠিকাদারের টেন্ডারে কি টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল আপনি জানতে চান, সেইটাও জানতে পারবেন। যে থিকনেস থাকতে হবে 10 ইঞ্চি, চওড়া হয়তো থাকতে হবে 10 ফুট। আপনি গিয়ে দেখুন বাড়ির সামনে, সাইডে থিকনেস থাকবে পাবেন 4 থেকে 5 ইঞ্চি, মাঝখানে যদি ফুটো করে দেখেন 3 ইঞ্চি, চওড়ায় 10 ফুট থাকার কথা সেটা 8 ফুট হয়ে গেছে। তো এই যে একটা জেনারেলাইজ করে দিয়ে এই শাসক দলের মূল কথাই হচ্ছে যে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি তৃণমূলটা করো, তাহলে তুমি কেন্দ্র সরকারের আবাস যোজনার বাড়ি পাবে, বিধবা ভাতা পাবে, বার্ধক্য ভাতা পাবে, দুর্নীতি করবার সুযোগ পাবে, আমাদের সিন্ডিকেট করবার সুযোগ পাবে, বালি খাদানের সুযোগ পাবে, গরু পাচারের সুযোগ পাবে, কয়লা চুরির সুযোগ পাবে, শিক্ষক নিয়োগ তো আছেই। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং স্টেট স্পন্সার্ড যে করাপশন, সেটার বিরুদ্ধে বাংলার মানুষ একত্রিত হচ্ছে এবং আগামী দিনে কিন্তু সেটা রায় অবশ্যম্ভাবী। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে বলে এই এশিয়ারটাকে যথাযথভাবে করতে না দেওয়া প্রচেষ্টা রয়েছে। কারণ বিএলওদের মধ্যেও যতটা পুশ করা যায় তৃণমূল পার্টির ক্যাডারদের সেটা পুশ করবার চেষ্টা করা হচ্ছে। অনেক নেতা তো বলছেন বিএলওর সঙ্গে আপনারা বাড়ি যান, কেউ যদি বাড়ি না থাকে 3 বার করে তারা বাড়ি যাবে, তার ফর্মটা আপনি বিএলওকে প্রেসার দিয়ে ফিল আপ করিয়ে দিন। এই যে বিষয়বস্তুগুলো, যে আমাদের বাংলার মানুষকে যদি সঠিক পরিষেবা, ন্যায্য অধিকার, অন্যায়ের বিরুদ্ধে বিধান বা নারী নির্যাতন, শোষণ, তার বিরুদ্ধে যদি বিধান
পেতে চান তাহলে 26-এ তৃণমূলের বিরুদ্ধে ভোটটা দিতেই হবে। তো বিরোধী দলরা কি এখানে সেভাবে মানে আমরা এত দুর্নীতি দেখি, এত কিছু করাপশন দেখি, বিরোধীদের আমার যেটা মনে হয় যদি বিরোধী নেতা হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতেন, তিনি যতটা অ্যাগ্রেসিভ হতেন, এখনকার বিরোধীদের মধ্যে কি সেই অ্যাগ্রেসিভনেসটা দেখা যায়? কারণ আমরা দেখেছি খগেন মুর্মু যেভাবে তিনি আক্রান্ত হয়েছেন, তারপরেও আমরা কিন্তু সে যে জায়গায় গিয়ে দেখলাম না বড় কিছু কোনো প্রতিবাদ, কোনো সভা, কোনো আন্দোলন বিরোধীরা করছেন। কিন্তু ওই একই পজিশনে আমরা যদি বিগত কয়েক বছরের রাজনীতিতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা ছিলেন নেত্রী ছিলেন, তখন তিনি যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন, কোথাও গিয়ে কি মনে হয় যে বিরোধীরা এখনো সংগঠন সেভাবে তৈরি করতে পারেনি? না, একটা জিনিস শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা জাতীয় দলের পার্থক্য আছে। আজকে খগেন মুর্মু, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়, খগেন মুর্মু, তিনি একজন দলিত লিডার, তপশিলি উপজাতি লিডার। উনি কোথায় আঘাতটা করছেন? পিছিয়ে পড়া মানুষ, সমাজে সব থেকে বঞ্চিত মানুষ যারা, তাদের লিডারকে আক্রমণ করেছে। আপনি দেখুন নারী নির্যাতনে যেগুলো হচ্ছে, এসসি তপশিলি জাতির লোকেরা আক্রান্ত হচ্ছে। ওবিসির আরজিকরের যে ঘটনা, যে বোনটি ধর্ষিতা হয়ে খুন হয়েছেন, তিনি ওবিসি বর্গের মানুষ। তো এরকম ওবিসি, এসসি এবং এসটি এদেরকে আক্রমণ করা হচ্ছে, কারণ এই বর্গের যে মানুষরা আছে তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে যাচ্ছে, কারণ তাদের যে অধিকার, বিশেষ করে ওবিসি যে অধিকার, সেটা হকমারি হচ্ছে। মুসলিম সমাজকে স্ট্রেট ধর্মের ভিত্তিতে ওবিসি শংসাপত্র দিয়ে দেওয়া হয়ে গেছে, যার বিরুদ্ধে হাইকোর্ট স্টে অর্ডার দিয়েছিল। হাইকোর্ট বলেছিল 2010 সালের পরে যত সার্টিফিকেট দেওয়া হয়েছিল সেগুলো ক্যান্সেল করেছিল, এবং ওইভাবে করা যাবে না কোনো ডিপ সার্ভে ছাড়া। তো ডিপ সার্ভে ছাড়া সুপ্রিম কোর্টের একটা স্টে অর্ডার এসছে, হাইকোর্টের অর্ডারের উপরে, স্টে অর্ডারের উপরে। তো তার ভিত্তিতে উনি দেখবেন খুব তাড়াতাড়ি এই এসআইআর এর ক্ষেত্রেও হয়তো ওবিসি সার্টিফিকেটকে কাজে লাগাবার চেষ্টা করবে, ব্যাকডেটে দিয়ে। তো একটা সামাজিক যে শ্রেণী আছে, উনি শ্রেণী বেছে বেছে আক্রমণ করছেন। ওবিসিতে মাইশ্য সমাজে যুক্ত হওয়া উচিত, কৈবর্ত সমাজ থেকে শুরু করে যে সমাজগুলো আছে, তারা 17% এই রাজ্যে পাচ্ছে। 17-এর মধ্যে 10% মুসলিমরা পাচ্ছে, 7% হিন্দু ওবিসিরা পাচ্ছে। সেখানে আমরা গিয়ে দেখছি, আগে 66টা গোষ্ঠী ছিল হাইকোর্টের অবজারভেশন অনুযায়ী। 2010 সালের আগে 59টা ছিল হিন্দু আর 7টা গোষ্ঠী ছিল মুসলিম। সেটা হয়ে গেছে 119টা গোষ্ঠী হয়ে গেছে মুসলিম। তাহলে 59 দুগুণে 118, তাহলে কি গেল 7% হিন্দু পাচ্ছিল। সেখান থেকে যদি আমি পাটিগণিতের হিসেবে বলি, তাহলে আমার হাফ হয়ে যাচ্ছে, 3.5% এখন পাচ্ছে। যেখানে অন্যান্য রাজ্যে 27% সংরক্ষণ আছে ওবিসিদের জন্য, ম্যাক্সিমাম রাজ্যে 22% আছে। তো সেই জায়গায় উনি সংরক্ষণ বাড়াচ্ছেন না, হিন্দুদের অধিকার কেটে মুসলিমদের দিচ্ছেন। উনি সংখ্যালঘু ভারতীয় মুসলিমদের দিন, আপত্তি নেই, ইকোনমিক উইকার সেকশনে দিন, ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ হতে পারে না, বা সংরক্ষণের যে পার্সেন্টেজ আছে 17 আছে, সেটা 27% করুন। তো সে জায়গায় উনি যাচ্ছেন না। তো এই যে বিরোধীদের অস্তিত্বের কথা বলছেন, বিরোধীদের এখানে ভারতীয় জনতা পার্টির কর্মীরা অবশ্যই কাজ করছে। খগেন মুর্মুর ক্ষেত্রে প্রতিটা থানাতে, আপনি বোধহয় জানেন বা দেখেছেন, যে প্রতিটা থানাতে 516টা থানা পশ্চিমবঙ্গের, তার প্রায় 90% থানাতে আমাদের ডেপুটেশন জানিয়ে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হচ্ছে। রাস্তায় পথ অবরোধ হয়েছে, মিছিল মিটিং হয়েছে, সবকিছুই হয়েছে বা চলছে। আজকে প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি নিরন্তর করে চলেছে এবং পাশাপাশি সাংগঠনিক কাজও করে চলেছে। কারণ আজকে এই যে আমরা যতটুকু এগোতে পেরেছি,
আমাদের বিএলএ 2 এর যে লিস্ট আমরা জমা দিয়ে দিয়েছি। একটা সময় আমরা পিছিয়ে ছিলাম, আর বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী থাকতেন। কারণ আপনি যদি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনার 97 থেকে 98 থেকে তৃণমূলের জন্ম হওয়ার তারও 10 বছর আগে থেকে কংগ্রেসের নেত্রী ছিলেন। তারপরে হচ্ছে যদি আমি ধরে নিই তৃণমূলের জন্মকাল 1998 এর 1 জানুয়ারি, সেখান থেকে আজকে 25 সাল, কত বছর? আপনি 11ই ধরুন, 11 যদি ধরেন তাহলে সে সময়টাও কিন্তু কম নয়, প্রায় 14 থেকে 15 বছর উনি বিরোধী নেত্রী দেখেছেন। এই 14-15 বছরের যে দীর্ঘ জার্নি ওনার, সেই দীর্ঘ জার্নি এবং কংগ্রেসের পিছনে আরো 14-15 বছর, 30 বছরের দীর্ঘ জার্নি নিয়েই আমরা একটা ছবি তৈরি করবার চেষ্টা করি। বিরোধী নেত্রী হিসেবে উনি সফল ছিলেন, কিন্তু বাস্তবিকই যদি দেখা যায় 2004 সালে উনি কিন্তু একা লড়াই করেছিলেন, এবং এই 2002 এর এসআইআর এর পর উনি কিন্তু পার্লামেন্টে গিয়ে বলেছিলেন 1 কোটির উপর অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে, ইমিডিয়েট তাদের ভোটার কার্ড বাতিল করতে হবে, উনি দাবি তুলেছিলেন। তখন তো বিজেপি ছিল না। আর এখানে বিজেপি বিরোধী হিসেবে আত্মপ্রকাশ করেছে 19-এর পর থেকে, এবং সংসদীয় রাজনীতিতে এই রাজ্যের বিধানসভায় সেটা অ্যাকচুয়ালি 21-এর পর থেকে বিরোধী দলের অস্তিত্ব আমরা সেভাবে বুঝতে মর্যাদা পেয়েছে। তো এখানে দেখুন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধী দলের থেকে হওয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পায়, তাই বিরোধী দল বিজেপি থেকে কাউকে করেন না উনি। আজকে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ক্ষেত্রে দেখুন অধীর চৌধুরী ছিলেন অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান, যদিও বিরোধী দলের তকমা পেতে গেলে যে 55টা পাওয়ার কথা ছিল কংগ্রেসে, সেই 55টা এর আগের টার্মে কিন্তু কংগ্রেস পায়নি, 53টা পেয়েছিল, তার থেকেও কম পেয়েছিল, তবু কিন্তু তাকে দেয়া হয়েছিল। কারণ সংসদীয় যে রীতিনীতি সেগুলো মানা হয় কেন্দ্রের ক্ষেত্রে, এই ক্ষেত্রে তো মানাই হয় না। আপনার ধরুন সুপার নিউমেরিক পদ কে সৃষ্টি করলো? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ক্যাবিনেট। সেখানে কি লেখা আছে? এই আইনের ক্ষেত্রে লেখা আছে সুপার নিউমেরিক পদ সৃষ্টি করতে গেলে বিরোধী দলনেতাকে কনফিডেন্সে নিয়ে করতে হবে। উনি কি করেছেন? করেননি। তো উনি ওনার স্বার্থে এবং চাকরি বিক্রি করবার স্বার্থে সুপার নিউমেরিক পদ সৃষ্টি করেছেন, এবং পাশাপাশি আমরা দেখেছি উনি প্রশাসনিক বৈঠক করেন। উনি কখনো ভাবেন না বাংলার মুখ্যমন্ত্রী উনি ভাবেন যে তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী। বিরোধী রাজনৈতিক দলের যে এমএলএ এমপিরা আছে তাদের প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না, ওখানকার যে পঞ্চায়েত সমিতির সভাপতি আছে তাদের ডাকা হয় না, বিরোধী দলের পঞ্চায়েত প্রধান থাকলে তাদের ডাকা হয় না। কিসের উনি আইনের কথা বলেন? কিসের উনি রাজনৈতিক সদিচ্ছার কথা বলেন? আজকে বাংলার মেয়েকে চাই বলে আজকে আপনার ছেড়ে দিন, 21 সালের কথা ছেড়ে দিন, উনি বাংলার মেয়েকে চায় এই কথা বলেছিলেন। আপনি লাস্ট 1 বছর আরজি করার পর থেকে শুধু পশ্চিমবঙ্গে ক্রমাগত ঘটে যাওয়া যে ধর্ষণ এবং খুনের ঘটনাগুলো আছে, যেগুলো রেজিস্টার হয়েছে, তার সংখ্যাটা দেখুন। আরজিকর হওয়ার 3 মাসের মধ্যে 72টা রেজিস্টার্ড হয়েছিল, এফআইআর দর্জ হয়েছিল 72টা, তার মধ্যে 17টা খুন ধর্ষণ ছিল। আরজিকর হওয়ার 3 মাসের মধ্যে, এই 1 বছর আরজিকর হয়ে যাওয়ার এই 1 বছর 1 মাস হয়েছে, আপনি 9 আগস্ট পার হয়ে গেছে, তারপর ধরুন এই অক্টোবর শেষ। তো সেই জায়গায় যদি পরিসংখ্যান বলেন, এরা কন্ডেম পর্যন্ত করেন নেতারা। কারণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে তিনি ভিকটিমকে দোষারোপ করবার অজুহাত খুঁজে বেড়ান, তো সেই রাজ্যে তৃণমূল নেতারা কন্ডেম করবে? কখনো করবে না। তো রাজনৈতিক সদিচ্ছা নেই। অ্যাকচুয়ালি এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, কোনো দপ্তর সঠিকভাবে চলছে না, কোনো দপ্তর চুরি ছাড়া চলে না। তো গভর্নমেন্টের যা চলছে এটা একটা মানে সেই কি বলবো, মৌরসি পাট্টা নিয়ে একদিকে লেটেল বাহিনী নিয়ে একসময় জমিদার যোদ্ধারা চালাতেন যেভাবে,
এই রাজ্যটা সেইভাবেই চলছে, যেখানে তৃণমূলের চুরি কম মানে লোক কম, সেই জায়গাগুলোতে পুলিশকে এগিয়ে দিচ্ছে। আর যেখানে তৃণমূলের চুরি বেশি, সেখানে তৃণমূলের গন্ডারা এগিয়ে রয়েছে বিরোধীদের জব্দ করবার জন্য। কিন্তু এটা হবে না। দেখুন, প্রতিবাদ যত তীব্র, মানে দমনপীড়ন যত তীব্র হবে, প্রতিবাদও কিন্তু তার থেকেও অধিকতর তীব্র হবে। হয়তো রাস্তায় নেমে সব মানুষ করতে পারছে না, কিন্তু মাইন্ডসেট সকলের হয়ে গেছে। এই সরকারটা থাকলে তার বাড়ির লোকেরা চাকরি পাবে না, এই সরকারটা থাকলে বাড়ির মেয়েরা সুরক্ষিত হবে না, এই সরকারটা থাকলে ভবিষ্যতে বাড়ির ছেলেটা ভবিষ্যৎটা অন্ধকার হবে। তো এই জিনিসগুলো, বা বৃদ্ধা যারা আছে বাড়িতে, তারা সুচিকিৎসাও পাবে না। হসপিটালগুলোতে যেভাবে টিএমসি গুন্ডারাজ চলে, টিএমসি সিন্ডিকেট চলে, আজকে আয়ুষ্মান ভারতকে ঢুকতে দেওয়া হয়নি। 10 লক্ষ টাকার সুবিধা পেতে পারে আজকে স্বাস্থ্য সাথীর কার্ড। যে নার্সিংহোম নেতাদের পয়সা দেবে, সেই নার্সিংহোমকে অ্যাফিলিয়েশন দেওয়া হয়। আমি এরকম অনেক নার্সিংহোমের নাম জানি। 90,000-এর বেশি, 1,10,000-এর বেশি কেউ পায় না টাকা। আর সেখানে 10 লক্ষ টাকা আয়ুষ্মান ভারত ঢুকতে দেওয়া হলো না। বিশ্বকর্মা যোজনা, সেটা ঢুকতে দেওয়া হলো না। তো এরকম প্রচুর রয়েছে। এবারই আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে ছিলেন আমাদের প্রধান অতিথি অ্যাডভোকেট প্রসেনজিৎ ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক, ভারতীয় জনতা পার্টি ওবিসি মোর্চা। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ বাবু আপনাকে। আবারও ফিরে আসবো অন্য কোনো একটা এপিসোডে, অবশ্যই সেখানেও থাকবে আরো নানান বিশ্লেষণ, নানান আলোচনা। ততক্ষণ অবশ্যই নজরে রাখুন বিগ নিউজ বাংলা 24/7। ঘটনা প্রবাহ কি কেবলই শিরোনাম? এর নেপথ্যের চালক কারা? আমাদের জীবনযাত্রায় তার প্রভাবই বা কতটা? আমরা আপনাকে কেবল খবর দেব না, দেব সেই খবরের গভীর বিশ্লেষণ। দেশের রাজনীতি থেকে আন্তর্জাতিক সম্পর্কের জটিল সমীকরণ, নতুন আইনের সুবিধা অসুবিধা, নানান মানুষের জীবনের অভিজ্ঞতা। প্রশ্ন করব আমরা, উত্তর খুঁজব একসাথে। আমাদের নতুন শো বিগ টকসে।